নমস্কার বন্ধুরা, বাংলা গল্প পাঠের আসরে আপনাদের প্রত্যেককে জানাই আবারও স্বাগত। বন্ধুরা, আমি রিমা, আর আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি সুচিত্রা ভট্টাচার্যের লেখা অন্য বসন্ত উপন্যাসের তৃতীয় পর্বটি। উপন্যাসটি শুনতে আপনাদের ভালো লাগলে লাইক কমেন্ট করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। শুরু হচ্ছে আজকের উপন্যাস সুচিত্রা ভট্টাচার্যের লেখা অন্য বসন্ত পর্ব 3। অভিমন্যু হন হন হাঁটছিল। দেরি হয়ে গেছে খুব। সমীকরণকে পাক্কা 9টায় কারখানায় আসতে বলেছিল। এখন 9:40। সেলুনের ছেলেটা সামান্য দাড়ি ট্রিম করতে এত সময় লাগিয়ে দিল। কান FM চ্যানেলের গানে মুখে অবিরাম পাড়ার ঘোট। হাতের কাজই চলবে কি করে? সমীকরণটা যা উড়ুড়ো টাইপ, ফস করে না কোনো কাজের ছুতুই পালিয়ে যায়। গোবিন্দ মালতীরা যদি বুদ্ধি করে ছেলেটাকে আটকে রাখে তো মঙ্গল। এই অবিদা, অবিদা! উল্টো ফুটে ভোলা ল্যাম্পপোস্টে ঠেসান দিয়ে সিগারেট ফুঁকতে ফুঁকতে হাঁক পাচ্ছে। অভিমন্যু বিরক্ত মুখে দাঁড়িয়ে পড়ল। কি বলছিস? তোমায় ননিদা কাল থেকে খুব খুঁজছে। কেন, কি দরকার? বলতে পারবো না, তবে মনে হয় হেব্বি আর্জেন্ট। ননিদা পার্টি অফিসে আছে, একবার দেখা করে যাও। কথার ভঙ্গিমাটাই সামান্য হুকুম মেশা। স্বাভাবিক, ননী সেন এই অঞ্চলের ক্ষুদে রাজনৈতিক নেতা। তার দাপটে কুকুর বেড়ালে এক ডাস্টবিনের খাবার খায়। অভিমন্যু অবশ্য ননী সেনকে ডরায় না, তবে ননীর সঙ্গে তার ব্যক্তিগত সম্পর্ক খারাপ নয়। মোটামুটি একটা পারিবারিক ঘনিষ্ঠতা আছে। দায়ে অদায়ে ননী তাদের পাশেও দাঁড়িয়েছে অনেকবার। বাড়িওয়ালির সঙ্গে ঝামেলায়, দাদার অসুখের সময়, চামচার কথাবার্তার ঢং যেমনই হোক, ননী সেনের মনটা ভালোই। অভিমন্যু ভুরু কোচকাল। সে রাজনীতির সাথে পাঁচে থাকে না। পার্টি অফিসে ঢোকায় তার একটু আড়ষ্টতা আছে। তাছাড়া এই তাড়াহুড়োর সময়ে সামান্য দোমনা করে পার্টি অফিসেই এলো অভিমন্যু। সুন্দর সাজানো গোছানো ঘর, কাঁচ লাগানো সেক্রেটারিয়েট টেবিল, 8-10খানা চেয়ার, কয়েকটা ফাইবার গ্লাসের লাল টুকটুকে টুল, 2খানা স্টিল আলমারি, গদিমোড়া বেঞ্চি, সবই পরিপাটিভাবে বিন্যস্ত। দেওয়ালের ছবিগুলোও চকচক করছে। দেখে বোঝা যায় রোজ মোছা হয়। ঘরখানার এককালে বেশ ভগ্নদশা ছিল। টিনের চাল, ফাটা ফাটা মেঝে, মলিন আসবাব। এখন অবশ্য তার স্মৃতি আছে এক আধটা, যেমন ওই কোণে পড়ে থাকা ভাঙা শোকেসখানা। ঘরে ছড়িয়ে ছিটিয়ে জনা 8-10 জন লোক, যুবকই বেশি, বয়স্কও আছে 1-8 জন। কে যো আলাপ চলছে। ননী সেনের চোখ খবরের কাগজে। পাশ থেকে এক যুবক তার কানে কি যেন বিন বিন করে চলেছে। পড়তে পড়তেই মাথা দুলিয়ে চলছে ননী। যুবকটির মুখ আধচেনা মতো লাগলো অভিমন্যুর। বাজার টাজারে দেখেছে বোধহয়। গলা খাকড়ে দিল অভিমন্যু। কি ননিদা, আমায় হঠাৎ তলব কেন? বছর 45-এ ননী মুখ তুলে এক গাল হাসল। হ্যাঁ, আয় আয়, জলদি জলদি বলো, আমার তাড়া আছে। তুই মিনি ইন্ডাস্ট্রিয়ালিস্টের মতো কথা বলছিস দেখছি। পল্টু 2টো লিকার চা বলে দে তো। তারপর বল, তোর কারখানা চলছে কেমন? উফ, খোঁচুরা শুরু হলো। অনিচ্ছা সত্ত্বেও বসল অভিমন্যু। হেসে ফেলল। আমাদের মতো সুপার স্মল স্কেলেরা যেমন চলে তেমনই চলছে। লাভের গুড় পিঁপড়েই খেয়ে যায়। আমরা কারখানার মালিক হয়েছি, এই আনন্দে ঘরে বসে আঙুল চুষি। কেন, তোর মাল চলছে না? ধরছে আস্তে আস্তে, টাইম লাগবে। গাগঞ্জের বাজার, লোকে আলু পেঁয়াজ কিনবে না সেন্ট মাখবে? লোকাল দোকান ফোকানে দিস না? চেনা জায়গায় মার্কেটিং করার বহু থ্যাপা। সাদাসিদি করলে হয়তো 2-1টা রাখলো,
তবে দাম দেওয়ার সময় রোজই বলে কাল এসো পরশু এসো, বিক্রি হয়ে গেলেও। কাহা তো ঝগড়া করি বলো তো? সর্বত্রই প্রবলেম। দোকানদার দোকানদারের মতো করে ভাবে, তোরা তোদের মতো করে দেখিস। আমাকে দিস তো কয়েকটা, বনমালীকে বলবো রাখতে। আমি দিলে ও তোর পেমেন্ট মারবে না। হ্যাঁ হ্যাঁ, তারপর চারদিকে কায়দা করে শোনাও তুমি ব্যবসাটা দাঁড় করিয়ে দিলে। মনে মনে আওড়ালো অভিমন্যু। মুখে কিছু বলল না, জিভটা উসখুস করছে একটা সিগারেটের জন্য। ধরাবে এখানে? পথে ঘাটে সে ননী সেনকে সামনেই সিগারেট খায়, কিন্তু এখন যেন কেমন অস্বস্তি হচ্ছে। ননির গুহায় বসে আছে বলে চিন্তাটাতে যেন সামান্য দাসত্ব রয়ে গেছে। অভিমন্যু পকেট থেকে সিগারেট দেশলাই বার করেই ফেলল। ধরালো একটা প্যাকেটটা ননী সেনকে বাড়ালো না। থাক, ননিদা হয়তো অপমানিত বোধ করতে পারেন। ননির মুখে ভাবান্তর নেই, যেন অভিমন্যু সিগারেট ধরানোটা খেয়ালই করেননি। সহজ সুরে বলল, তারপর তোর বিজ্ঞান মঞ্চ চলছে কেমন? চলতা হে, শো হচ্ছে মাঝে মধ্যে। 2-3টে নতুন ছেলে মেয়ে এসেছে, কলেজের ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার, দারুণ জিল আছে। আবার ঘড়ি দেখল অভিমন্যু। কি বলবে বলছিলে, বললে না? এই কথাটাই, এই তোর বিজ্ঞান মঞ্চ, তোকে একটা শো করতে হবে। কবে, কোথায়? একটা কলেজে, সাউথেই, এপ্রিলের ফার্স্ট রোববার 4 তারিখ। করা যেতে পারে। অভিমন্যু একটু উদ্দীপিত বোধ করল। কি ধরনের প্রোগ্রাম চাই? ওই সব মিলিয়ে কিছু একটা মিলিয়ে মিশিয়ে। গ্লাসে কালো চা এসে গেছে। অভিমন্যুকে গ্লাস এগিয়ে দিল ননি। আমার ভাইজি পড়ে ওই কলেজে, একটু ইউনিয়নও করে। এবার ওদের কলেজে সিলভার জুবলি, অনেক ফাংশন হবে। ইউনিয়নের হচ্ছে একটা এক্সিবিশনও হোক, সেখানেই যদি জেনারেল অ্যাওয়ারনেসের জন্য কিছু একটা করিস। এই ধর তোদের স্লাইড শো, কিছু হালকা ডেমনস্ট্রেশন, সঙ্গে তোদের ওই যে কী সব ভণ্ডামি বুজরুকি ধরা টেস্ট ফেস্ট আছে না? বুঝেছি, খিচুড়ি প্রোগ্রাম। তা মালপত্র সব নিয়ে যাব। ট্যাক্সি ভাড়া টাকা দেবে তো? নিশ্চয়ই দেবে, ইউনিয়ন যখন অ্যারেঞ্জ করছে। জগন্নাথ দা ওই কলেজের প্রেসিডেন্ট, উনি নিজে সব ভেকপাল করছেন। ওর পার্সোনাল ইচ্ছে এই ধরনের কিছু একটা হোক। বেশিরভাগ কালচারাল প্রোগ্রাম তো এখন অপসংস্কৃতি, তার মধ্যে কিছু সুস্থ চিন্তা ভাবনাও থাকুক। অভিমন্যুর কপালে ভাঁজ পড়ল। প্রোগ্রামটা তোমার পার্টির ক্যাম্পেন নয় তো? আরে না না, হচ্ছে রজত জয়ন্তী উৎসব, সেখানে আবার ক্যাম্পেন কি? ননি শব্দ করে গ্লাসে চুমুক দিল। হাসতে হাসতেই বলল, তোরে তো ছুতমা কিসের রে? তোরা তোদের মতো শো করবি, পাবলিক দেখবে, শুনবে, জানাবে কারা অ্যারেঞ্জ করছে, তাই নিয়ে তোর এত কিসের মাথা ব্যথা? কি আসে যায় তোর? আমার আসে যায় ননিদা। অভিমন্যু হাসি ধরে রাখল ঠোঁটে। মৃদু শ্লেষের সুরে বলল, তোমাদের কৃপায় তো কিছুই আর রাজনীতির বাইরে রাখার উপায় নেই। অনেক কষ্টে আমাদের ইউনিয়নটা এখন অ্যাপলিটিক্যাল রেখেছি। আমি চাই সেরকমই থাকুক। ননির হাসি ঈষৎ শীতল হলো। তুই কি মিন করতে চাইছিস? তুই জানিস তোদের ডেকে এসব অনুষ্ঠান করা কি খারাপ কাজ? কোনো কাজে নিখাত ভালো হয় না ননিদা। কাজটা কি উদ্দেশ্যে করা হচ্ছে সেটাই ভালো মন্দ মাপার একমাত্র মাপকাঠি। অভিমন্যু উঠে পড়ল। প্রোগ্রামটা তাহলে করবি না? না, তোমার ভাইজি আছে যখন করে দেব। এক কাজ করো, তোমার ভাইজিকে বলো আমার সঙ্গে কন্ট্রাক্ট করতে, টাইম ফাইমগুলো ওর সঙ্গে ডিসকাস করে নেব। বেরিয়ে এসে আর একটা সিগারেট ধরালো অভিমন্যু। মনটা একটু খচখচ করছে। রাজি না হলেই কি ভালো হতো। থাকবে, ননিদাকে এটা অন্তত বোঝানো গেছে, সে হুকুম করলেই লাল লাল করে ছুটবে না অভিমন্যু। সরাসরি ননিদার মুখের ওপর না বলে দেয়াটাও বোধহয় অকৃতজ্ঞতা হতো। রোদ বেশ চড়া আজ। 10টা বাজতে না বাজতেই তেতো গেছে পৃথিবী। ধুলো উঠছে। চৈত্র মাস আসার আগেই
ছোট ছোট ঘূর্ণি তৈরি করতে শুরু করেছে বাতাস। অভিমন্যুর কারখানা 2 মিনিটের পথ, একটা দোতলা বাড়ির একতলায় পেছনের দিকে। দরজায় সাইনবোর্ড, মনামিম কেমিক্যালস। ঢুকে সরু ফালি প্লাইউড ঘেরা জায়গা। অফিস লাগোয়া ঘরখানা প্রোডাকশন রুম। ঘরের একদিকে জার, বিকার, শিশি, বোতল, অ্যাটোমাইজার স্তূপ, পারফিউম বক্স, অন্যদিকে দুখানা ক্যাপ সিলিং মেশিন। ছোট ঢাকা উঠোনও আছে একটা, সেখানে প্যাকিং বস্কের ঢাই, ভাঙা শিশি, ছেঁড়া পিচবোর্ড, 2-4টে বস্তাও। কারখানার বাইরে থেকেই সমীকরণের গলা পেল অভিমন্যু। আছে এখনো, জোর জেরা করছে গোবিন্দকে। ডিভাইনের গন্ধটা সাস্টেন করার জন্য কি মেশাচ্ছ বলো তো? অভিমন্যু দাঁড়িয়ে পড়ল। গোবিন্দ মিনমিন করে যেন কি বলছে। আবার সমীকরণের স্বর, না না, ওসব পাতি জিনিস মেলালে হবে না। ফরেন কেমিক্যালস কিছু মেশাচ্ছ কি? কোনটা ফরেন কোনটা অফরেন আমরা কি করে জানবো? দাদা যেভাবে যা বলেন আমরা করে যাই। হ্যাঁ দাদাকে তো আর রেগুলার পাবলিক ফেস করতে হয় না। জামা কাপড়ে সেন্টের দাগ লেগে থাকছে কেন শুনি? বেসটা কি দাও? অয়েল? না, আমরা তো জল ব্যবহার করি। জল? আমি জল মেশানো মাল ফ্রি করে বেড়াই? তিরিং বিরিং লাফাচ্ছে সমীকরণ। তাই এত কমপ্লেন? না, দাদাকে বলতে হবে এসব জালি জিনিস চলবে না। অভিমন্যু নিঃসারে ঢুকে অফিসে চেয়ারে বসল। আপন মনে হেসে নিল একটু। নির্দিষ্ট পরিমাণ অ্যালকোহল, নির্দিষ্ট পরিমাণ জল মিশিয়ে একটা মিশ্রণ তৈরি করা হয়, তারই বাজার চলতি নাম জল। মাস তিনেক হলো সমীকরণ চাকরিতে ঢুকেছে এখানে। আগে বাড়ি বাড়ি ঘুরে কাটলারি সেট, হাতা, খুন্তি, ইস্ত্রি এসব বেচত। এখন গন্ধ ব্যবসার সন্ধ্যাভাষা তার রপ্ত হয়নি। হাসি চেপে গলা ওঠালো, সমীকরণ, ওটা তোমার এরিয়া নয়, ওদের শান্তিতে কাজ করতে দাও, তুমি এখানে এসো। সমীকরণ গটগুটিয়ে চলে এলো, বসেছে চেয়ারে। একগাল হেসে বলল, দাদা আজ এত লেট করলেন? আমার এক মাসি থাকে বেহালা চৌরাস্তায়। মাসিকে একটা জমির খবর দেওয়ার ছিল, ভাবছিলাম ঘুরে আসি। ভাগ্যিস যাওনি, একবার কেটে পড়লে তো তোমার টিকিও পাওয়া যেত না। যা, কি যে বলেন দাদা, 12টার মধ্যেই চলে আসতাম। ঠিক আছে, এবার তোমার টিপোর্টগুলো দাও, শোনাও তোমার নদিয়া ভ্রমণের বার্তা। সমীকরণ সপ্রতিভ ভঙ্গিতে ব্রিফকেস খুলল, কাগজপত্র বার করছে। তার বয়স 24-25-এর বেশি নয়, ডিগডিগে লম্বা, রং ফর্সার দিকে খাড়া নাক, মুখে একটা চুয়ারে চুয়ারে ভাব, চোখের মনি সতত সঞ্চরণশীল, চড়ুই পাখির মতো। সর্বদাই টিপ টিপ করে থাকে সমীকরণ। এই গরমেও তার শার্টের হাতা কবজি অবধি নামানো। অর্ডার ফর্মের প্যাডগুলো অভিমন্যুকে দিল সমীকরণ। দেখছে অভিমন্যু খুঁটিয়ে খুঁটিয়ে। সপ্রশংস উক্তি বেরিয়ে আসছে মুখ থেকে। ভালোই অর্ডার এনেছে তো সমীকরণ। বেথুয়াডরির, পলাশী, নবদ্বীপ, কৃষ্ণনগর, শান্তিপুর, রানাঘাট, চাকদা অনেক জায়গা চষেছে। এমন কয়েকটা ডিস্ট্রিবিউটারের অর্ডার আছে যাদের কাছে অভিমন্যু নিজে গিয়েও দাঁত ফোটাতে পারেনি। না, ছেলেটার এলেম আছে, একটু একটু চাট মারতেই পারে। হাত বাড়িয়ে হোয়াট নট থেকে একটা গার্ড ফাইল টানল অভিমন্যু। অর্ডারগুলো সাজাচ্ছে একে একে। কাগজ টেনে যোগ শুরু করল, অর্ডার আর অ্যাডভান্সের পরিমাণ। সমীকরণ সোজা হয়ে বসেছে। দাদা, এবার কিন্তু লোকনাথ এজেন্সি খুব কথা শুনিয়েছে। কি বলছে? আপনি ওদের মালের সঙ্গে গিফট দেবেন বলেছিলেন, অথচ লাস্ট সেটেও কিচ্ছু যায়নি। পাঠানো হয়নি। কি গিফট দিই বলো তো? একটা করে চামচ দিতে পারেন। চামচ? অভিমন্যু হিসেব থেকে চোখ তুলল। আমি কি কাছে সিরাপ বেচছি যে সঙ্গে চামচ দেব? সস্তা হতো, বড় বাজার থেকে লটে কিনলে 75 পয়সা। দিনকাল কি পড়েছে, কাস্টমার মালের সঙ্গে যা হোক কিছু একটা ফ্রি পেলেই খুশি। কিসের সঙ্গে কি ম্যাচ করে তাই নিয়ে কে মাথা ঘামায়। অনেক ডিস্ট্রিবিউটাররাই এবার অগ্রিম টাকা পাঠিয়েছে।
অর্থের পরিমাণ নেহাত কম নয়। সমীকরণের কাছ থেকে টাকা, চেক সব বুঝে নিল অভিমন্যু। বকেয়া পেমেন্টও বেশ কিছু এসেছে, সেটাও। এখন কয়েক মাস বাজার মন্দ যাবে না, টাকা পয়সা বড় একটা পড়ে থাকবে না মার্কেটে। গ্রীষ্ম আসছে, গরমকালের অত্যন্ত সুফল আছে। গায়ে বগলে ঘাম জমে খুব। লোকে অনেক সময়ে অসময়ে সুগন্ধি হাতড়ায়। পুজোর পর থেকে আবার শীতলতা। তখন এইসব ডিস্ট্রিবিউটররাই দাঁত নোখ নিয়ে স্বমূর্তিতে বিকশিত হবে। 50টা টাকা পেমেন্ট পেতেও তখন যে কি যন্ত্রণা! 3 বছর আগে যখন নতুন ব্যবসায় নেমেছিল অভিমন্যু, একদিন কান্না পেয়ে যেত। যেই কোনো দূর পেমেন্ট কালেকশনে গেছে, ভোরবেলা বেরিয়েছে, সন্ধে পর্যন্ত হাট মাঠ চষেছে, ফেরার সময় ট্রেনে বসে দেখছে পকেটে মোটে 1 টাকা 90। কানে বাজছে ডিস্ট্রিবিউটারের বকুনি। 7 দিন হলো কারবার খুলে পেমেন্ট নিয়ে পাগল করে দিচ্ছেন। পাবেন পাবেন, আমরা কারোর টাকা মারি না। এই শুনে শুনে কত হাজার টাকা গর্তে ঢুকে গেল। কতজন যে আর উপরহস্ত করল না। বাবার PF-এর কতটাই যে জলে গেছে, এখনো কি সামলেছে পুরোপুরি ভাবতেও ভয় হয়। প্রতি মুহূর্তে মনে হয় পায়ের নিচে যেন চোরাবালি। একটু বুঝে অন্যমনস্ক হয়ে পড়েছিল অভিমন্যু। সমীকরণের ডাকে সম্বিত ফিরল। দাদা, একটা কথা ছিল। বলো। লাস্ট লটের মালে কিছু কমপ্লেনও আছে। শোনা হয়ে গেছে। অভিমন্যু আলগা হাসল। গন্ধটা কেন অনন্তকাল থাকছে না, জামা কাপড়ে কেন দাগ লাগছে, তাই তো? চোখে মুখে কথা বলা ছেলেটা লজ্জা পেয়ে গেল। হ্যাঁ মানে, শোনো, যে দামে আমরা মাল দিই তাতে কি ফরাসি পারফিউম হবে? তাও তো আমি নিজে খেটে খেটে গন্ধগুলো ইনভেট করেছি। কমন কোনো সুগন্ধের সাথে এগুলো মিলবে না। এর বেশি আমি কি করতে পারি বলো? আর হ্যাঁ, লাস্ট লটটা আমি একটু অন্যভাবে এক্সপেরিমেন্ট করেছিলাম। ফাইনাল টেস্টটা হয়ে ওঠেনি। এর জন্যই হয়তো দাগ টাক। তুমি ওদের বলো কমপ্লেন আসা মালগুলো পাঠিয়ে দিতে, আমি চেঞ্জ করে দেব। ঠিক হ্যাঁ? ঢক করে ঘাড় নাড়ল সমীরণ। ব্রিফকেস খুলে আর এক তারা কাগজ বার করে বাড়িয়ে দিয়েছে। গলা নামিয়ে বলল, এবার কিন্তু একটু টিয়ে বেশি আছে দাদা। কত? 1460। চমকালো অভিমন্যু। এত হবে না, কতগুলো জায়গা ঘুরেছি, 6টা নাইট স্টে আছে, ট্রেন ভাড়া, বাস ভাড়া, কিছু তো আর কম নেই দাদা। কৃষ্ণনগরের ডিস্ট্রিবিউটারকে একদিন আবার খাওয়াতে টাওয়াতে হলো। অভিমন্যু টিয়ের বিলগুলো চোখ বুলিয়ে নিল। নিখুঁত হিসেব সাজানো, তবে স্বচ্ছন্দে গোজামিলগুলো ধরে ফেলা যায়। এসব প্রত্যেকটি জায়গায় তার চষা। কোথায় কেমন হোটেলে খরচা লাগতে পারে মোটামুটি জানে সে। সমীকরণ থাকেও ব্যারাকপুরে, কদিন কোথায় রাত্রিবাস করেছে তাতেও সন্দেহ আছে। সমীকরণকে কোনো কূট প্রশ্ন করল না অভিমন্যু। জামা কাপড়ে যতই কেতা দুরস্ত হোক, ছেলেটা অভাবী। বাপ মারা যাওয়ার পর থেকে বিকমটা পর্যন্ত শেষ করতে পারেনি। মা আর 3 ভাই বোনের সংসার প্রায় একাই টানছে। কত আর মাইনে দিতে পারে অভিমন্যু? 1500 টাকায় কি হয় আজকালকার দিনে? নয় 200-400 টাকা বেশিই নিল। খাটছে তো। ক্যাশ বাস্ক থেকে টাকা বের করতে করতে অভিমন্যু জিজ্ঞাসা করল, তোমার মা কেমন আছেন? চোখের প্রবলেমটা খুব ভোগাচ্ছে মাকে। ডাক্তার বলেছে একটা অপারেশন করতে হবে। করিয়ে নাও, দরকার হলে কিছু অ্যাডভান্স নিও, মাসে মাসে কাটিয়ে দেবে। দেখি। টাকা ব্রিফকেসে ঢোকালো সমীকরণ। ঢালা আটকাতে বলল, দাদা, আমার আরেকটা কথা ছিল। কি? সামনের মাসে আমি 7 দিনে ছুটি নেব, তখনও কিছু অ্যাডভান্সও লাগবে। সব আছে। কেন? শুশুনিয়া যাব। বেড়াতে? সমীকরণ হেসে ফেলল। না, আমার একটা বদ নেশা আছে, মাউন্টেনিং। সামনের মাসে আমার ট্রেনিং ক্যাম্প। এ নেশা জোটালে কোত্থেকে? ছোটবেলা থেকে পাহাড় আমায় ভীষণ টানে দাদা। আর ওই স্পোর্টটা মানে খুব অ্যাডভেঞ্চারাস তো।
টাকা জমিয়ে এর আগে আমি একবার ট্রেনিং নিয়ে এসেছি। আমার ভীষণ ইচ্ছে করে একবার মাউন্ট এভারেস্টে উঠব। বুকের ভেতরটা শিরশির করে উঠল অভিমন্যুর। ঝলক দেখল সমীকরণকে। আহারে, এমন স্বপ্ন নিয়েই তো বাঁচে মানুষ। স্বপ্নটা আছে বলেই তো বোধ হয় এরকম ছড়কির মতো ঘুরতে পারি ছেলেটা। এই ল্যাগবেগে চেহারার অসুরের মতো পরিশ্রম করতে পারে। দিনহীন প্রত্যাহিক জীবনটাও হয়তো ওর সহনীয় হয়ে উঠেছে এই স্বপ্নের কল্যাণে। সে নিজেও তো এই সুগন্ধির ব্যবসা করছে। সবটাই কি পেশা? অভিমন্যু হাত নেড়ে বলল, সব হবে, সব হবে। আগে তুমি একবার বর্ধমান ডিস্ট্রিক্টটা ট্যাপ করে এসো তো। রাজরানী জানুয়ারি ফেব্রুয়ারিতে মাল তোলনি। শ্রীদুর্গার 3টে পেমেন্ট ডিউ হয়েছে। তোমার প্রেসিডিসের তো মাল নিয়ে চলেই গেল। আমার যে চুল পেকে যাচ্ছে, আসানসোল মার্কেটটাও বাষ্প ব্রেক থ্রু করতে পারেনি। দেখো, তুমি যদি কবে নাগাদ বেরোতে হবে? এই উইকটা রেস্ট নাও। তোমার নর্থ 24 পরগনার ডিস্ট্রিবিউটারদের সঙ্গে দেখা টেখাও সারো। কটা মাস যাক, তোমাকে আমি খানিকটা আলগা করে দেব। আরও 2জন সেলসম্যান। আমার কোনো অসুবিধে হচ্ছে না কিন্তু। তা বলে তুমি গোটাই একটা বেঙ্গল টানবে নাকি? শিলিগুড়ি বেলটা তো ছোঁয়াই হয়নি কখনো। আরও 2-4টে কথা বলে চলে গেল সমীকরণ। অভিমন্যু পাশের ঘরে এলো। গোবিন্দ আর মালতী কাজ করছে মন দিয়ে। মেজারিং সিলিন্ডারে মেপে মেপে অতি সন্তর্পণে শিশিতে সুগন্ধি ভরছে মালতী। গোবিন্দ একটা অ্যাটোমাইজার লাগিয়ে সিলিং মেশিনে চাপাচ্ছে। গোবিন্দর বয়স 25, পাড়ারই ছেলে। মালতী আসে করুণাময়ী থেকে, বিবাহিত, বাচ্চা কাচ্চা আছে। মেয়ের কারখানা লক আউট, সেই এখন সংসারের হাল। 24 পরগনা, নদিয়া, হাওড়া, হুগলি, বর্ধমান মিলিয়ে গোটা 40-এর জায়গায় এখন অভিমূল্যর মাল যায় বটে। তবে কোথাও একবার 8-6 ডজনের বেশি নয়। এই দুজনেই এখনো পর্যন্ত কাজ উঠে যাচ্ছে। এতেই টার্নওভারও মন্দ নয়, মাসে মোটামুটি 75,000। সকলকে দিয়ে থুয়ে হাতে 1,000 ব্যাংক লোন দিয়ে ব্যবসাটা আরেকটু বাড়ানোর কথা বলছে বাবা। অভিমন্যুর ভয় করে ব্যবসাটাই যদি তাকে শেষে গিলে খেয়ে নেয়। বড়জারে বেশ কিছুটা তরল, বর্ণহীন। ঢাকা খুলে শুকলো অভিমন্যু। গোবিন্দকে বলল, এটা কবে বটলিং করতে হবে মনে আছে তো? কাল 11:30টার পর। হ্যাঁ, মনে করে আজ 5 শিশি অ্যাসিটোফেনন মিশিয়ে দিস তো। অভিমন্যু কবজি উল্টে দেখল। এই ধর অ্যারাউন্ড 3টে। আমি যদি এসে পড়ি তো আমিই দেব। আচ্ছা, সিলিং হয়ে গেল, পারফিউম বক্সগুলো তৈরি করে ফেলিস। খুব সাবধানে, হ্যাঁ? বলে অফিসে ফিরে এলো অভিমন্যু। খাতাপত্রের কাজ করলো কিছুক্ষণ। অ্যাকাউন্টেন্টসের কাজেও সে নিজেই করে। শুধু বছরের শেষে সুপ্রিয়কে দিয়ে একবার পরীক্ষা করিয়ে নেয়। এবার একবার যাওয়া দরকার। ইয়ার এন্ডিং তো ঘনিয়েই এলো। সুপ্রিয়রা যেন কবে ফিরছে হানিমুন থেকে। চড়াং করে মনে পড়ে গেল সেদিনে সেই পারফিউমটার কথা, নাকি সেই সুগন্ধি মেয়েটার কথা। সুপ্রিয়র বৌভাতের দিন পারফিউমের নাম এনে দিয়েছিল তন্নিষ্ঠা। ফ্যান্সি মার্কেট থেকেও কিনেও এনেছে অভিমন্যু। নামটা পিকিউলিয়ার, ডেডলি। শুনলেই একটা ঘাতকের অনুভূতি আসে। কিন্তু ঘাতক কে? পারফিউমটা, না যে পারফিউমটা মেখেছিল সে? নিজের ভাবনায় নিজেই মজা পেল অভিমন্যু। তন্নিষ্ঠা কি সম্মোহিত করে দিল তাকে? ওরে নির্বোধ মায়া, কাটা, দেরি হয়ে গেছে। বেটে আলমারিটা খুলে অভিমন্যু পারফিউমের শিশিটা বের করলো। মণিবন্ধে স্প্রে করলো সুরভি। ঘ্রাণ নিচ্ছে। আশ্চর্য গন্ধ তো, সেদিনের মতো লাগে না। কি কি আছে এতে? বেগামট অয়েল বোঝাই যাচ্ছে, হালকা ইউক্যালিপটাসও টের পাওয়া যাচ্ছে। আর কি আছে? একটা ফুল ফুল গন্ধ আছে। কেন? অচেনা ফুল, জুঁই, ল্যাভেন্ডার, গোলাপ বা রজনীগন্ধা নয়, তবে যেন কি ইলাং ইলাং। মাদাগাস্কারের ফুল ব্যবহার করেছে। ফ্রিসকেটিভ কি আছে? সিভেটন কেন মনে হয় আজ? তাহলে কি এটা ফ্লোরাল? সেদিন কেন মনে হয়নি?
কেন একটা অদ্ভুত পাতার গন্ধ পাচ্ছিল সে। কচি পাতা, একটু বুনো বুনো ধরনের। তার নাক এত ভুল করলো সেদিন। তন্নিষ্ঠার কি নিজস্ব গন্ধ আছে কোনো? আবার অভিমন্যু ধমকালো নিজেকে। ওরে নির্বোধ মায়া কাটা, তোর দেরি হয়ে গেছে। 1টা বাজলো। সিলিং মেশিন বন্ধ হয়েছে। গোবিন্দ আর মালতী এবার টিফিন করবে। অভিমন্যু উঠল। এই সময়টা সে বাড়ি যায়। মা আজকাল আর তাড়াহুড়ো করে রান্না করতে পারে না, তাই দুপুরে বাড়ি এসে স্নানাহার সারে অভিমন্যু আজ আবিষ্টের মতো বাড়ি ফিরেছিল। বাথরুমে ঢুকেই মেজাজ খিচড়ে গেল। কলে জল নেই, চৌবাচ্চাতেও তলানির মতন পড়ে আছে। অভিমন্যু গলা ওঠালো, মা জল নেই কেন? উত্তর নেই। ওপরে বলে দাও পাম্প চালাতে। এবারও উত্তর নেই। অভিমন্যু ধন্দে পড়ে গেল। মায়ের তো দরজা খুলে দিল, গেল কোথায়? আর হাঁকডাক না করে তলানি কাচিয়ে কাচিয়ে কাক স্নান সারল অভিমন্যু। বেরিয়ে দেখল মা খাবার টেবিলেই বসে। মার মুখে এত আঁধার কেন? অভিমন্যু জিজ্ঞেস করল, কি হয়েছে? শরীর খারাপ? সুপ্তথিতের মতো নড়ে চড়ে উঠল সুরমা। বাথরুম একদম নির্জলা কেন আজ? আজ কি পাম্প অন করনি? হ্যাঁ, উফ কি যে বাহানা শুরু করেছে বাড়িওয়ালি, কতভাবেই না জ্বালাচ্ছে। ওপর থেকে ময়লা ফেলছে, যখন তখন কুটু কাটব্য করছে। ওঠানোর সময় একেবারে মরিয়া। 20 বছর অভিমন্যুরা আছে এ বাড়িতে। 250 টাকায় ঢুকেছিল, এখন 1250। তবুও আশ মেটে না। নতুন ভাড়াটে এলে 10-20 হাজার টাকা থোক মিলে যাবে, শুধু এই আশায়। গত বছর কি কাণ্ডটাই না করলো। বাথরুমের অকহতব্য দশা। বাবা নিজে খরচা করে মিস্ত্রি লাগিয়েছে। অমনি সবিতা মুখার্জি থানায়। তার বাড়ি নাকি ভাড়াটেরা ভেঙে ফেলেছে। পুলিশ এলো, পার্টির ছেলেরা হাজির। বিদিত কিচ্ছিরি ব্যাপার। কেউ অবশ্যই সেদিন এই মহিলার পক্ষে যায়নি। নমিতা তো ভালো মতন ঝাড় দিয়েছিল সবিতা মুখার্জিকে। সম্প্রতি সুবিধা দেবী একটু ট্যাকটিস নিয়েছেন। যখন তখন পাম্প বিকল। আরে সারানোর পয়সা না থাকলে আমাদের বল, নতুন কিনে দিচ্ছি। এতেই বুঝি সুখ। নিজে ভারী, ডেকে জল নেবে সেও ভি আচ্ছা। ভাড়াটাকে তো টাইট দেওয়া গেল। ঘর থেকে চুল আঁচড়ে এসে অভিমন্যু দেখল তখনও সুরমা একই ভঙ্গিতে বসে। অভিমন্যুর চোখ শুরু করল, কেসটা কি ওপরের সঙ্গে ঝামেলা হয়েছে? না। সুরমার স্বর ঘর ঘর করে উঠিল। মার চোখ দুটো সামান্য ঘোলাটে লাগলো অভিমন্যুর। কপালে হাত ছোয়ালো, না টেম্পারেচার নর্মাল। কি যেন সন্দেহ হলো অভিমন্যুর। প্রশ্ন করল, দাদার ওখান থেকে চিঠি এসেছে নাকি? সুরমার মাথা অল্প দুলল। হ্যাঁ। ও সেই কেস। মেন্টাল হোম 3 মাস অন্তর অন্তর রুটিন চিঠি পাঠায় বাড়িতে, দাদার অবস্থাটা জানিয়ে। চিঠিটা এলেই মারি অবসাদ রোগ চারা দেয়। আগেও হতো, তবে এতটা প্রকট ছিল না। এবার বোধহয় ডাক্তার দেখাতেই হবে। অনেক বছর তো হয়ে গেল, এখনো সেই কেন সইয়ে নিতে পারল না মা? সুরমাকে স্বাভাবিক করার চেষ্টায় স্বরে আদরে ভাব আনল অভিমন্যু। আমায় খেতে দেবে না মা? পেট জ্বলে যাচ্ছে। দি কি মেনু আজ? সুরমা যেন কথাটা শুনতেই পেল না। খাবার রান্নাঘরে বাড়াই ছিল, এনে টেবিলে রেখে দিল। বড় ঘরের দিকে চলে যাচ্ছিল। অভিমন্যু পিছু ডাকল, বাবা কি দেখছি না শুয়েছে? না। বেরিয়েছে নাকি? কোথায় গেল এই রোদ্দুরে? সুরমা হ্যাঁ না কিছুই বলল না। ঢুকে গেছে ঘরে। খেতে খেতে ভাবছিল অভিমন্যু, বাবা কি আবার ডিআই অফিসে ছুটেছে আজ? নিশ্চয়ই তাই। মিনিংলেস। যতই নিজেকে শক্তপোক্ত প্রমাণ করার চেষ্টা করুক, 67 বছর বয়স হয়েছে। সেটা তো একবার ভাববে পেনশনের কাগজপত্র তৈরি হয়নি, সার্ভিস বুকে গন্ডগোল আছে। বুঝিয়ে দিলে অভিমন্যুই তো ছোটাছুটি করতে পারে। কে শোনে কার কথা? অভিমন্যু দাঁড়ানে কি এসব হবে না? বাবা এখনো তাকে ছোট ছেলেটিই ভাবে। ঝানু অঙ্কের মাস্টার অহিন্দ্র মজুমদারের গণনায় নেই তার এই ছেলে
এখন 30 পুড়ে গেছে। বেরোনোর মুখে মার ঘরে একবার উকি দিল অভিমন্যু। শুয়ে আছে মা, দৃষ্টি কড়িকাঠে, নিষ্পলক। বাবার থেকে মা বছর 10 ছোট। এর মধ্যেই কি ভীষণ বুড়িয়ে গেল। চুল সাদা, কপালে বলি রেখা, গালের মাংসপেশি কুঁচকে গেছে, গলায় চামড়ার শিথিল। একটা দীর্ঘ নিঃশ্বাস গড়িয়ে এলো অভিমন্যুর বুক থেকে। দাদা এবারে সকলের বয়স বাড়িয়ে দিয়েছে, অভিমন্যুরও। তো বন্ধুরা, আপনারা এতক্ষণ ধরে শুনছিলেন সুচিত্রা ভট্টাচার্যের লেখা অন্য বসন্ত উপন্যাসের 3য় পর্বটি। উপন্যাসটি পাঠ করছিলাম আমি, রিমা। বন্ধুরা, উপন্যাসটি শুনতে ভালো লাগলে লাইক কমেন্ট করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আবারও আপনাদের কাছে হাজির হব অন্য কোনো গল্প, কবিতা কিংবা উপন্যাস নিয়ে। ততদিনে ভালো থাকবেন। থ্যাংক ইউ।